আমাদের উপরে পুলিশ হামলা করছে, লাঠিচার্জ করছে, টিয়ার শেল নিক্ষেপ করছে। ন্যায় দাবির জন্য আসছি, অন্যায় কোনো কিছুর জন্য আসি নাই। যিনি জনপ্রশাসন সংস্কার উপদেষ্টা, তার সাথে আগামীকালকে আমাদের একটা টিম বসবে, সাক্ষাৎ করবে আলোচনার জন্য দাবি বাস্তবায়নের জন্য। তারা আমাদেরকে নিশ্চয়তা দিয়েছে, সেই প্রেক্ষিতে আপাতত আমরা যমুনার সামনে থেকে সবাই উঠে যাব। বয়সসীমার দাবি পর্যালোচনায় জনপ্রশাসনের কমিটি। আন্দোলন দাবির প্রেক্ষিতে একটা কমিটি করেছেন। এই কমিটির আহ্বায়ক হলো জনাব আব্দুল মুহিত চৌধুরী। উইদিন 7 ওয়ার্কিং ডেজ এই কমিটি সরকারকে পরামর্শ দেবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সাগররুনি হত্যা মামলার দায়িত্ব থেকে র্যাবকে সরালেন হাইকোর্ট। তদন্তে উচ্চ পর্যায়ে টাস্ক ফোর্স গঠনের নির্দেশ। 6 মাসের মধ্যে দিতে হবে প্রতিবেদন। 15 বছরে প্রায় 700 মানুষ গুমের অভিযোগ। অন্তর্বর্তী সরকারের দিকে তাকিয়ে স্বজনেরা। নতুন দেশ গড়তে আয়নাঘরের মূল হোতাদের বিচার দাবি বিএনপির। কুষ্টিয়ায় ইউপি চেয়ারম্যানকে দিনে দুপুরে গুলি করে হত্যা। রাজনৈতিক বিরোধের জের দাবি পরিবারের। এলাকাবাসীর বিক্ষোভ। অভিযুক্তদের বাড়িতে হামলা। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা 35 প্রত্যাশীদের বিক্ষোভ ঘিরে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে রণক্ষেত্র। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়েছে। তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল নিক্ষেপ করা হয়। দুপুরে এ ঘটনার পর বিকেলে বয়সসীমা পর্যালোচনায় কমিটি গঠন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 7 দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে কমিটিকে। আমাদের উপরে পুলিশ হামলা করছে, লাঠিচার্জ করছে। আমরা তো ন্যায় দাবির জন্য আসছি, অন্যায় কোনো কিছুর জন্য আসি নাই। এর আগে দাবি আদায়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শাহবাগে জড়ো হয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। প্রজ্ঞাপন না নিয়ে ঘরে ফিরতে চান না তারা। অনার্স মাস্টার্স কমপ্লিট করতে সময় লাগে 28 বছর কি 29 বছর। সেই ছেলেটা 2 বছরের মধ্যে কিভাবে সে একটা সরকারি চাকরি ম্যানেজ করবে? বিভিন্ন সময়ে আমাদের 2 মাস 5 মাস 8 মাসের জন্য সার্কুলারগুলো একেবারে বন্ধ হয়ে যায়। সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। দাবি মেনে নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। উপদেষ্টা মণ্ডলী দিয়ে যে রাষ্ট্র পরিচালনা করছে তাদের কাছে আমার জোরালো দাবি, আমি এই ছাত্রদের পক্ষে, এই 35-এর পক্ষে। এদিকে সরকারি চাকরিতে বয়সসীমা বাড়ানোর বিষয়ে পর্যালোচনা ও সুপারিশ দেওয়ার জন্য একটি কমিটি গঠন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই কমিটির আহ্বায়ক হলো জনাব আব্দুল মুহিত চৌধুরী, যিনি বিগত সরকারের উপদেষ্টা ছিলেন। এই কমিটির আহ্বায়ককে ক্ষমতা দেওয়া হয়েছে এবং এখতিয়ার দেওয়া হয়েছে যে কয়জন সদস্য দরকার উনি নেবেন। কমিটিকে 7 দিনের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। আল কাসির, সময় সংবাদ, ঢাকা। এদিকে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন চাকরির বয়সসীমা 35 প্রত্যাশীরা। কাল জনপ্রশাসন সংস্কার কমিটির সঙ্গে বৈঠক করবেন তারা। যমুনায় উপদেষ্টাদের সঙ্গে বৈঠক শেষে একথা জানান আন্দোলনকারীরা। দাবি বাস্তবায়নের জন্য আমরা আগামীকালকে আব্দুল মুহিত স্যারের সাথে, যিনি জনপ্রশাসন সংস্কার উপদেষ্টা, তার সাথে আগামীকালকে আমাদের একটা টিম বসবে। আপাতত আমরা যমুনার সামনে থেকে সবাই উঠে যাব, কিন্তু আমরা চাই না যে আন্দোলনটা স্থগিত করতে। আমরা পরবর্তী আমাদের আন্দোলনস্থান শাহবাগ প্রজন্ম চত্বর জাদুঘরের সামনে আমরা সবাই এবার অবস্থান করব। আপনারা কেউ শান্তিপূর্ণ অবস্থান, আপনারা কেউ যদি দাবি বাস্তবায়ন চান আমাদেরকে সহযোগিতা করবেন। এদিকে নতুন পরিচালক নিয়োগ সহ 18 দফা দাবিতে কারওয়ান বাজারে বিটিএমএ কার্যালয়ের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চের শিক্ষার্থীরা। প্রশাসনের আশ্বাসের পর সড়ক অবরোধ প্রত্যাহার করলেও কাল সকালের মধ্যে দাবি পূরণ না হলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি শিক্ষার্থীদের। প্রতিষ্ঠানে অনিয়ম দুর্নীতি রোধ, নতুন পরিচালক নিয়োগ সহ 18 দফা দাবিতে সোমবার দিনভর বিটিএমএ কার্যালয়ের সামনে অবস্থান করেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চের কয়েকশো শিক্ষার্থী।
শিক্ষার্থীরা জানান 1 মাস ধরে বিভিন্ন মহলে যোগাযোগ করলেও প্রশাসনের ভ্রুক্ষেপ না থাকায় সাভারের ক্যাম্পাস ছেড়ে শেষ পর্যন্ত রাজধানীর কারওয়ান বাজারে বিটিএমএ কার্যালয়ের সামনে অবস্থান নিতে বাধ্য হয়েছেন তারা। 28 দিন হতে চললো, এখনো পর্যন্ত কারোর কোনো ভ্রুক্ষেপ নেই। আমাদের হলগুলো যাতে স্টুডেন্টদের আমাদের জন্য খুলে দেওয়া হয়। ক্যাম্পাসে যে দুর্নীতি ছিল সেই দুর্নীতির সাথে তারা জড়িত ছিল। সকালে শান্তিপূর্ণ মানববন্ধন করলেও দুপুরের পর পান্থপথ থেকে কারওয়ান বাজার মুখী রাস্তা অবরোধ করেন শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সন্ধ্যায় ঘটনাস্থলে আসে সেনাবাহিনী। প্রশাসনের সঙ্গে আলোচনা শেষে মঙ্গলবার বেলা 10টায় বিটিএমের চেয়ারম্যানের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানালে শুরুতে আপত্তি জানালেও পরে রাস্তা ছেড়ে দেন শিক্ষার্থীরা। উনি বলেছেন যে সকাল 10টায়, আগামীকাল সকাল 10টায় ওনার যে গুলশান অফিস আছেন, ওই গুলশান অফিসে আসলে দেখা করার জন্য। এদিকে টানা কয়েক ঘন্টার রাস্তা অবরোধে ভোগান্তিতে পড়েন অফিস ফেরত অনেকেই। অফিস শেষ করে বাসায় যামু, কিন্তু রিক্সা টিক্সা বন্ধ, এর লেগে আমার হেঁটেই বাসায় যেতে হবে। এদের দাবি দেওয়ার জন্য এরা স্টে করছে ওখানে, যার জন্য এখান থেকে কোনো গাড়ি ঘোড়া সব বন্ধ করে দিচ্ছে। দাবি মেনে দ্রুত ক্যাম্পাস খুলে দেওয়ার জন্য মঙ্গলবারও বিটিএমএ কার্যালয়ের সামনে অবস্থান নেওয়ার কথা জানান শিক্ষার্থীরা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। পোশাক কারখানায় চলমান সংকট নিরসনে প্রশাসনের ভূমিকা নিয়ে অসন্তোষ জানিয়েছে মালিকপক্ষ। তাদের দাবি, নিরাপত্তাহীনতায় উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি পণ্য সরবরাহ ব্যাহত হচ্ছে। এ অবস্থায় অনেক ক্রেতা নিচ্ছেন মুখ ফিরিয়ে। এ পরিস্থিতিতে আবারও শিল্প এলাকায় সরকারের বিশেষ নজর চাইল বিজিএমইএ। সোমবারও আশুলিয়ায় কাজ না করলে বেতন পাবে না শ্রম আইনের 13-1 ধারায় বন্ধ ছিল 12টি রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা। আর নিরাপত্তার শঙ্কায় সবেতনে বন্ধ কারখানার সংখ্যা 19টি। আমরা সরকারকেও বলেছি, আর্মিকেও বলেছি যাতে মালিক পক্ষের সাথে কথা বলে দফায় দফায় সরকারি বেসরকারি পর্যায়ে বৈঠক, দাবি মানতে শ্রমিক মালিক আর রাষ্ট্রের যৌথ বিবৃতি আশ্বাসের পরও কেন শান্ত হচ্ছে না দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্প? 1 মাসের বেশি সময়েও যখন মেলেনি এসব প্রশ্নের উত্তর, তখন সোমবার দুপুরে আবারও রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনে এসে শিল্প মালিকরা জানালেন পোশাক কারখানায় নিরাপত্তাহীনতার কথা। আমরা 17 to 18% পে করতেছি হচ্ছে স্যালারি, ওয়েজ, ওভারটাইম এগুলাতে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদের নিরাপদ কর্মপরিবেশ চাই এবং এটা দায়িত্ব রাষ্ট্রের। অতীতে যেভাবে দেখে এসেছি এই ধরনের সিচুয়েশন, আইন শৃঙ্খলা নিজেদের হাতে তুলে নেওয়া, এটাকে তারা যেভাবে কন্টিনিউ করেছে, এটা আমরা either it's not being quick enough or it's not being strong enough. চলমান পরিস্থিতির ব্যাখ্যায় তারা জানান, এক কারখানা অসন্তোষে আক্রান্ত হলে ছোঁয়াচে রোগের মতো ছড়িয়ে পড়ে পাশের কারখানায়। জানমাল রক্ষায় নিরুপায় অবস্থায় প্রশাসনের সহায়তা চাইলেও তা মেলে না সময় মতো। এমন উদ্বেগে অনেক ক্রেতাই নিচ্ছেন মুখ ফিরিয়ে। আমাকে বাইরে বলছে, you have done every week problem, close the factory, close our order, no need. আমরা কিন্তু ফ্যাক্টরি ছেড়ে দিয়েছি 11টার সময়। আমার এখানে আর্মি আসছে 1:36। আমরা কতক্ষণ? 2.5 ঘন্টা। কোন ফ্যাক্টরির সামনে কেউ 2.5 ঘন্টা থাকে? যদি নিরাপত্তার অভাব কন্টিনিউ হয় তাহলে কিন্তু আমরা ফ্যাক্টরি চালাতে পারবো না। আই হ্যাভ পেড 48 লাখ টাকা এয়ার ফ্রেট, জাস্ট আমি গত 2 দিন একটা ভেসেল মিস করেছি। একদিনের কথা বললাম। তো আমরা ফ্যাক্টরি চালাতে চাই। উৎপাদন সচল রাখতে যখন শত চেষ্টার পরেও অসহায় হয়ে পড়ছেন শিল্পোদ্যোক্তারা, তখন কারখানার নিরাপত্তা নিশ্চিতে আবারও সরকারের বিশেষ নজর চাইলেন বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি। আমি বিশ্বাস করি যে আইন শৃঙ্খলা বাহিনী, রক্ষাকারী বাহিনী এবং সরকারের যথেষ্ট এখানে অ্যাটেনশন দিতে হবে। যেসব কারখানা 1 মাসে বেশিরভাগ সময়ই বন্ধ ছিল, তাদের বেতন পরিশোধ করাও এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে উঠে আসে শিল্প মালিকদের অভিযোগের ভাষায়। ওরা নিজেরাও জানে না, আমরা জানি না। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলা তদন্তের দায়িত্ব থেকে র্যাবকে সরালেন হাইকোর্ট। তদন্তে বিভিন্ন সংস্থার অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্স গঠন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন আদালত। 6 মাসের মধ্যে দিতে হবে প্রতিবেদন। হাইকোর্টের এ আদেশে খুনিদের শনাক্তে আশার আলো দেখছেন মামলার বাদী ও রুনির ভাই নওশের রোমান। সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যার পর কেটে গেছে 1 যুগেরও বেশি সময়, কিন্তু এই হত্যা রহস্যের কোনো কুলকিনারা করতে পারেনি কোনো সংস্থায়। ডিবির হাত ঘুরে মামলার তদন্তভার র্যাবের কাছে গেলেও হয়নি কোনো অগ্রগতি।
12 বছরের তদন্ত শেষ না হওয়ায় র্যাবের সক্ষমতা নিয়ে প্রশ্ন যেমন ওঠে, তেমনি প্রশ্ন উঠেছে তদন্তের দায়িত্ব র্যাবকে দেয়া নিয়েও। মামলার বাদীর অভিযোগ, ধামাচাপা দিতেই কৌশলে সে সময় তদন্তভার দেয়া হয় র্যাবকে। র্যাবকে দায়িত্ব দিয়ে হয়েছিল, এটা সম্ভবত পুরাটা একটা সমন্বয় করে দেওয়া হয়েছিল যেন মামলাটা ধামাচাপা দেওয়া সম্ভব হয়। পুরো রিটটা যেটা রয়েছে সেটি আসলে সরকারকে কতখানি সাহায্য করার জন্য করা হয়েছিল আর কতখানি পুরো মামলাটাকে বিলম্বিত করে যাতে সত্য কখনো উদ্ঘাটিত না হয় সে কারণে করা হয়েছিল, সেটিও প্রবাবলি এই তদন্তের মাধ্যমেই বেরিয়ে আসবে। সোমবার র্যাবকে সরাতে হাইকোর্টে আবেদন করেন রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে র্যাবকে সরিয়ে বিভিন্ন সংস্থার অভিজ্ঞদের সমন্বয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দেন আদালত। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখন একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি তৈরি করে 6 মাসের মধ্যে রিপোর্ট জমা দেন এবং রিপোর্ট জমা দেওয়ার একটা টেন্টেটিভ ডেটও উনি দিয়ে দিয়েছেন 6 এপ্রিল 2025। এদিন হাইকোর্ট বলেছেন এতদিনেও বিচার না হওয়া বেদনাদায়ক। এখন আশার আলো দেখছেন মেহেরুন্ডুনির ভাই নওশের রোমান। তদন্তের নামে হয়রানি করা হতো বলেও অভিযোগ তার। ডিএনএ টেস্টের নামে যে নাটকটা আমরা দেখেছি, ইভেন মেঘের মুসলমানি করার ব্যাপারটাও র্যাব আসলে র্যাবের হস্তক্ষেপ তখন করতো। কোর্ট বলেছেন এটা শুধু পরিবারের জন্যই দুঃখজনক নয়, 12 বছর ধরে একটি মামলার তদন্ত শেষ করা যায় না, এটি জাতির জন্যই দুঃখজনক, বিচার ব্যবস্থার জন্যও এটি শকিং। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের নিজ বাসা থেকে সাগর রুনির লাশ উদ্ধার করা হয়। সবশেষ তদন্তে বাসা থেকে অজ্ঞাত 2 ব্যক্তির ডিএনএ আলামত মিললেও শনাক্ত করা যায়নি খুনিদের। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। 15 বছরে গুম হয়েছেন প্রায় 700 মানুষ। নিখোঁজদের উদ্ধারে অন্তর্বর্তী সরকারের দিকে তাকিয়ে আছেন স্বজনেরা। আয়নাঘরের মূল হোতাদের বিচার ছাড়া নতুন দেশ গড়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রক্তে মাংসে মানুষগুলো কোথায় যেন মিলিয়ে গেছে, শুধু পড়ে আছে তাদের স্মৃতিচিহ্ন। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে 2009 থেকে 23 সাল পর্যন্ত বিরোধী রাজনৈতিক কর্মী, সমর্থক, ব্যবসায়ী সহ বিভিন্ন পেশার 611 জন গুমের শিকার হয়েছেন। সোমবার ভুক্তভোগীদের পরিবারের সদস্যদের সংগঠন মায়ের ডাক প্রিয়জনদের স্মরণে জাতীয় জাদুঘরে এক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে। বাবা হারানো ছোট্ট শিশু, সন্তান হারানো বৃদ্ধ মা জানান 1 যুগ কেটে গেলেও তারা এখনো অপেক্ষায় আছেন। দূরে নিয়ে গেছে 12 লাখ টাকার জন্য আমার ছেলের আমি পাই নাই। মেজর সাদেক কারিবালা তো আমার এই সর্বনাশ করছে। বাবা বলে ডাকে না, আমাদের সন্তানের কাকে বাবা বলে ডাকে? আমার সন্তানের বাবা। আয়নাঘরের মূল হোতাদের বিচারের দাবি জানিয়ে শিগগিরই কার্যকর পদক্ষেপ নিতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকিব। এই অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানাই, যারা ভিকটিম, ক্ষতিগ্রস্ত মানুষ, তারা যাতে ন্যায় বিচার পান। 61 দিন গুম থাকার স্মৃতি তুলে ধরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আয়নাঘরের সব বন্দীদের মুক্তি দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানিয়েছেন। সেই সময় প্রতি মুহূর্ত আমি মৃত্যুর প্রহর গুনতাম। কখনো পৃথিবীর আলো বাতাস দেখবো সেটা চিন্তা করিনি। আমি হাতের নখ দিয়ে দেওয়ালে দাগ দিয়ে দিয়ে দিন গুনে রাখতাম, কয়দিন গেল। দেয়ালের বিমূর্ত প্রতীক হয়ে থাকা মানুষগুলো একদিন নিজ ঘরে পরিবারের কাছে ফিরবেন, এমন স্বপ্ন দেখেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষে রাষ্ট্র সংস্কারে গঠিত 6 কমিশন কাজ শুরু করবে বলে জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি বলেন, রাষ্ট্র মেরামত শেষে নির্বাচন কবে হবে সে সিদ্ধান্ত নেবে জনগণ। আর 6টা কমিশনের যেটা বললেন, হ্যাঁ কালকে থেকে এটা শুরু করার কথা, কিন্তু যেটা হয়েছে যে একটা ডিসিশন এসছে যে তার আগে বাংলাদেশের যে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আমাদের উপদেষ্টা পরিষদ আর এক দফা আলোচনা করতে চাচ্ছেন। আলোচনা করে ওনারা এই ইয়েটা চূড়ান্ত করবে। কমিশনগুলোর
যে রিপোর্ট, তারপরে যে পলিটিক্যাল কনসালটেশন, তারপরে যে তো টাইমের বিষয়টা আসে যে ইলেকশনটা কবে হবে। এটা 16 মাস না 18 মাস না 12 মাস না 6 মাস, এটা আসলে ডিসাইড করবে বাংলাদেশের জনগণ। কুষ্টিয়ার দৌলতপুরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। প্রতিবাদে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। স্বজনদের দাবি, রাজনৈতিক বিরোধের জেরে বিরোধীরা তাকে হত্যা করেছে। সোমবার সকালে কুষ্টিয়ার দৌলতপুরে বাড়ি থেকে ফিলিপনগর ইউনিয়ন পরিষদে যান চেয়ারম্যান নঈমুদ্দিন সেন্টু। নিজ রুমে দাপ্তরিক কাজ করছিলেন তিনি। হঠাৎ পেছনের জানালা দিয়ে 4 থেকে 5 রাউন্ড গুলি ছোড়ে কয়েকজন দুর্বৃত্ত। গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন সেন্টু। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। পরিবারের সদস্যদের অভিযোগ, সরকার পতনের পর চেয়ারম্যানকে হুমকি দিয়ে আসছিল একটি পক্ষ। তারাই পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে বলে অভিযোগ তাদের। এদিকে চেয়ারম্যানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। এ সময় বেশ কয়েকটি বাড়িতে হামলা ও লুটপাট চালিয়ে আগুন দেওয়ার অভিযোগ ওঠে। এ সময় সংবাদ সংগ্রহকালে গণমাধ্যম কর্মীদের উপর চড়াও হয় তারা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। 2022 সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নঈমুদ্দিন সেন্টু স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হন। সময় সংবাদ, কুষ্টিয়া। কন্যা শিশু দিবসের খবর। বাল্যবিবাহে বিশ্বে 8ম আর দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ। চলতি বছরে ধর্ষণের শিকার 224 কন্যা শিশু। হত্যা করা হয়েছে 81 জনকে। অধিকার কর্মীরা বলছেন, কন্যা শিশু সুরক্ষায় মানসিকতার পরিবর্তনের পাশাপাশি বাড়াতে হবে সচেতনতা। মার্জিয়া মুমুর রিপোর্ট, ছবি তুলেছেন আল মামুন। তৃতীয় শ্রেণীর ছোট্ট মারিয়ার স্বপ্ন পড়াশোনা শেষে শিক্ষক হবার। তবে বর্তমান সমাজ ব্যবস্থার পরিসংখ্যান বলছে, মরিয়মের স্বপ্ন পূরণ না হওয়ার সংখ্যা প্রায় 50%। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো 2023-এর জরিপ বলছে, 18 বছরের আগেই বিয়ের পিঁড়িতে বসতে হচ্ছে দেশের 41.6% কন্যা শিশুকে। বলে কি মানে পড়াশোনার করতেইব না, মানে বিয়ে দিয়ে দিমু। জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল ইউনিসেফের তথ্য বলছে, বাল্যবিবাহে দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ, বিশ্বে 8ম। এমন অবস্থাকে অশনি সংকেত মনে করে বিশ্লেষকরা বলছেন, বাল্যবিবাহ প্রতিরোধ ও কন্যা শিশুদের শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে এগিয়ে আসতে হবে সমাজের প্রতিটি মানুষকে। ব্র্যাকের সাম্প্রতিক জরিপ অনুযায়ী বাল্যবিবাহে শীর্ষে পিরোজপুর জেলা। ওই জেলার 72.6% কন্যা শিশু বাল্যবিবাহের শিকার হন। কম বয়সে যে মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে, সেই সংখ্যাটা কিন্তু আমরা কোনোভাবে কমাতে পারছি না। বিয়ে হয়ে যায় বলে স্কুল ড্রপ আউট হয়ে যায়। সহিংসতার থাবায় প্রতিনিয়ত নিভছে কন্যা শিশুদের প্রাণ প্রদীপ। জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ধর্ষণের শিকার হয়েছে 224 কন্যা শিশু। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। ইলিশ শিকারের পর 4-5 হাত বদল হয়ে আসে ভোক্তার ঘরে। প্রতিটি স্তরেই মূল্য সংযোজন হয়ে কেজিতে দাম বেড়ে যায় 500 থেকে 600 টাকা পর্যন্ত। মধ্যস্বত্বভোগীদের লাভের অঙ্ক যোগ হতে হতে গরিব ও মধ্যবিত্ত ভোক্তাদের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে ইলিশ। অভিযোগ রয়েছে, ইলিশ শিকার ও বাজারজাতে তদারকি সংস্থার দুর্বলতার কারণেই দিন দিন শক্তিশালী হয়ে উঠছে সিন্ডিকেট। উৎপল দেবনাথের ছবিতে নাসির উদ্দিন লিটনের রিপোর্ট। ভোলা সদরের তুলাতুলি ঘাটের রুবেল মাঝির ট্রলারের 5 মাঝি মাল্লা উত্তাল মেঘনায় প্রায় 6 ঘন্টা জাল টেনে 4 হালি ঝাটকা নিয়ে ঘাটে ফেরেন। ওই মাছ ধরতে খাবার ও জ্বালানি তেল সহ খরচ হয় প্রায় 2000 টাকা। আড়ত মালিক ও ব্যাপারীর 20 ভাগ কমিশন বাদে 2860 টাকা হাতে পান জেলেরা। চা পানির পয়সা হয়েছে আর কি, সংসার খরচ তো আর 800 টাকা দিয়ে হয় না 5 জন মানুষের।
মাত্র 5 কিলোমিটার দূরে জেলা সদরের মাছ বাজারে আনার পরই হালিপতি ইলিশের দাম বেড়ে যায়। আমরা এখান থেকে একটা মাল কিনি 1,000 টাকা, বেশি 1100 টাকা। জেলেরা বলছেন ঘাট থেকে রাজধানী ঢাকা সহ দেশের উত্তরাঞ্চলের গ্রাহকদের হাতে পৌঁছাতে 4 থেকে 5 বার হাত বদল হয় ইলিশ। প্রতিটি স্তরেই দাম যোগ হয়ে কেজিতে দাম বেড়ে যায় 500 থেকে 600 টাকা পর্যন্ত। এদিকে রপ্তানি বন্ধ থাকলেও সারা বছরই চোরাই পথে ভারতে ইলিশ পাচারের অভিযোগও রয়েছে। মাছগুলো গেলে ওখানে সিন্ডিকেট করে মাছগুলো স্টকে রাখে। এখানে কারা কারা জড়িত এবং কোন কোন চেইনে কোন কোন মধ্যস্বত্বভোগীর কাছে কয়বার যায় এবং কত হাত বদল হয়, এটার জন্য ইতিমধ্যে একটা কমিটি কাজ করছে। দেশের উৎপাদিত মোট ইলিশের 34 ভাগ ধরা পড়ে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। কক্সবাজারে সাগরের স্রোতে বিলীন হওয়া মেরিন ড্রাইভের 2 কিলোমিটার অংশের পাশে প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করবে বাংলাদেশ সেনাবাহিনী। দুপুরে মেরিন ড্রাইভের কয়েকটি ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন করে কথা জানান সেনাবাহিনীর 10ম পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন। বাঁধ নির্মাণ শেষে সড়ক নির্মাণের কাজ শুরু হবে বলেও জানান তিনি। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।